সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান তিনি দেশ থেকে পালাতে পারেননি এমন তথ্যই দিচ্ছে পুলিশ। তিনি এখন আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে একটি বাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায়? রাজধানী মহাখালী গ্রেপ্তার করা হয়েছে লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরকে। কিছুক্ষণ আগে তাকে আনা হয়েছে ডিবি কার্যালয়ে। এই নিয়ে সবশেষ খবর জানাতে মিন্টি রোডে ডিবি কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী। দর্শক, এইমাত্র সন্ধান পাওয়া গিয়েছে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের। তুমি দুজন দাও, হোয়াট ননসেন্স ইজ দিস? এইভাবে কি দেশ চলে? আপনি একটা এনজিও সরকার, চিটগাং ডিভিশনের সরকার বানায় বসলেন। দেশ তো এইভাবে চলবে না। আপনাকে দেশ চালাতে হবে, আপনাকে বুঝে শুনে চালাতে হবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, ওবায়দুল কাদের এবং আইনমন্ত্রী কিন্তু গ্রেপ্তার হয়েছে, এমনটাই কিন্তু আমরা শিরোনামে দেখতে পেয়েছি। সত্যি কি ওবায়দুল কাদের এবং আইনমন্ত্রী গ্রেপ্তার হয়েছে? আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতর মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন শেখ হাসিনাই দ্বিতীয়বারের মতন হত্যা করেছে শেখ মুজিবুর রহমানকে। এমন তথ্য জানিয়ে কথা বলেছে কিন্তু গোলাম মাওলানা রনি সাহেব। আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর হতে চলেছে, স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিউজ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে নির্বিচার গুলি চালিয়ে গণহত্যা শুরু হলে আন্দোলনটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নেয়। সে সময় শেখ হাসিনা তথা সরকারের সম্মতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগ করার নির্দেশ দিয়েছিলেন। আন্দোলন নেতৃত্বহীন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে তুলে নেওয়ার পরিকল্পনায় ছিলেন সাবেক এই মন্ত্রী। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে পর্যন্ত অনেক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা প্রায় সবাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছ থেকে কড়া নির্দেশনা পাওয়ার কথা বলেছেন। সূত্রে জানা গেছে, জুলাই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে মন্ত্রীদের নিয়ে যেসব সভা করেছেন, সেখানে শিক্ষার্থীদের উপর বল প্রয়োগ নিয়ে আলোচনা হয়েছে। প্রতিটি সভায় আন্দোলন দমনে পুলিশ প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, তার সঙ্গে আন্দোলনের সময় ক্ষণে ক্ষণে যোগাযোগ রেখেছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব। মন্ত্রী যে কোনো মূল্যে আন্দোলন দমনের নির্দেশনা দিয়েছেন। হেলিকপ্টার থেকে গুলি ও টিয়ার শেল ছোড়ার নির্দেশনাও ছিল তার। সূত্র জানায়, জুলাই মাসে রাজধানীর ধানমন্ডিতে পুলিশের উপর যখন হামলা হয়েছিল, তখন আন্দোলনকারীরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির দিকে যাচ্ছিলেন। তখন প্রথমবারের মতো হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন আসাদুজ্জামান। এরপর থেকে বহুবার হেলিকপ্টার থেকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে তার সরকারের অধিকাংশ মন্ত্রী এমপি আত্মগোপনে চলে যান। অনেকে পরিস্থিতি আঁচ করার আগেই পালিয়ে যান। মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হলেও এখনও অধরা আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। তিনি এখন কোথায় আছেন এ নিয়ে স্পষ্ট কিছু জানাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী। তবে তিনি দেশ থেকে পালাতে পারেননি এমন তথ্যই দিচ্ছে পুলিশ। ঢাকা সহ বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে দায়ের হওয়া অন্তত 3 ডজন মামলার আসামি আসাদুজ্জামান। এদিকে বৃহস্পতিবার আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশুলিয়া থানায় দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গত 14 আগস্ট রাতে আসাদুজ্জামান খান আছেন এমন খবরে পুরান ঢাকার গ্যান্ডারিয়ার একটি বাড়ি ঘেরাও করেন স্থানীয়রা। রাত 2:30টার দিকে বাড়ির ভেতরে প্রবেশ করেন সেনাবাহিনীর সদস্যরা, তবে সেখানে তাকে পাওয়া যায়নি। পুলিশ সদর দপ্তর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সারা দেশে নানা অভিযোগে অর্ধশতাধিক মামলা হয়েছে। একাধিক সূত্রের দাবি, সরকার পতনের পর অসুস্থ হয়ে পড়েন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এখন আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে একটি বাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ সদর দপ্তরের ডিআইজি মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ছাত্র জনতার গণ আন্দোলনে গণহত্যা সহ নানা অভিযোগে অর্ধশতাধিক মামলার আসামি আসাদুজ্জামান। সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি আত্মগোপনে আছেন, পালাতে পারেননি। তাকে গ্রেপ্তারে পুলিশের সবগুলো ইউনিট কাজ করছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবরটি অস্বীকার করেন এই কর্মকর্তা। জানা গেছে, আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আন্দোলনের নেতৃত্বহীন করতে 6 সমন্বয়কে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এই ঘটনাটি তখন আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ সরকারকে চাপে ফেলে। সমালোচিত হন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান হারুনুর রশিদ। সরকার পতনের পর ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতার সঙ্গে আলোচিত ডিবি প্রধান হারুনুর রশিদের ফোন আলাপ ফাঁস হয়। সেখানে তিনি দাবি করেন, 6 সমন্বয়কে ডিবি অফিসে ধরে আনতে চাননি তারা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন প্রথমে শুরু হয় পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে। 5 জুন সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করার রায় প্রকাশ করেছিলেন হাইকোর্ট। 6 জন বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাইয়ের শুরুতে এসে আন্দোলন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। এদিকে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে আওয়ামী সরকারের প্রভাবশালী এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় করেছেন, দেশ থেকে পাচার করেছেন হাজার কোটি টাকা। দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তার থেকেও কম যান না। তার নামে ও তার পরিবারের নামে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। পাশাপাশি অনুসন্ধানে আরো 200 কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধেরও প্রমাণ পাওয়া গেছে। সব মিলিয়ে 300 কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তখন থেকেই আলোচনায় আছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি কি দেশে আছেন, নাকি পালিয়ে গেছেন, নাকি আটক হয়েছে, এ নিয়ে এখন সবখানেই চলছে তুমুল চর্চা। আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে ওবায়দুল কাদের সবসময় ছিলেন বিভিন্ন আলোচনা সমালোচনার কেন্দ্রে। বিএনপি ছাড়াও আওয়ামী লীগ বিরোধী যে কোনো প্রতিপক্ষকে ব্যঙ্গভাবে ঘায়েল করাই ছিল তার অন্যতম প্রধান কাজ। একটা শব্দও বলবো কেন 10টা মিনিট সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয়। 5 আগস্ট সফল গণঅভ্যুত্থানের পর থেকেই তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায়। কোটি টাকার এমন প্রশ্নে সঠিক ও নিরূপণ কোনো উত্তর এখনো পাওয়া যায়নি। কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে দলীয় নেতাকর্মী বিশেষ করে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। আরে মির্জা ফখরুল, আরে টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে। ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা হারাতে থাকেন। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অভিমত আন্দোলন নিয়ে একের পর এক প্রশ্নবিদ্ধ বক্তব্য দিয়ে দল এবং সরকারকে ঝুঁকিতে ফেলেন ওবায়দুল কাদের। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সামলাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে আওয়ামী লীগ নেতৃত্বে। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোথায় আছেন সেটি এখনো জানা যায়নি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের। গত 3 আগস্ট বিকেল থেকেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গা ঢাকা দেন বলেও জানা গেছে। 3 আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের। পরের দিন থেকে ওবায়দুল কাদেরকে আর কোথাও দেখা যায়নি। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে 4 আগস্ট রাতে দেশত্যাগ করেন তিনি। বর্তমানে সিঙ্গাপুর রয়েছেন। তবে অন্য আরেকটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন। সেখান থেকে যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে। তুমি দুজন দাও, হোয়াট ননসেন্স ইজ দিস? এইভাবে কি দেশ চলে? আপনি একটা এনজিও সরকার, চিট্টগ্রাম ডিভিশনের সরকার বানায় বসেন। দেশ তো এইভাবে চলবে না। আপনাকে দেশ চালাতে হবে, আপনাকে বুঝে শুনে চালাতে হবে। যে সরকার চলছে, কেউ বলতে পারবে যে সরকার চলছে? ওদের মাথায় কি আছে? আপনি 6টা কমিশন করেছেন। আপনি যে কমিশনগুলি বানাচ্ছেন, কিভাবে বানাচ্ছেন? ধরেন আমার স্বাধীন মালিক তো পড়তে পারে না, ওর চোখের সাংঘাতিক অসুবিধা, ইজ ইনক্যাপাসিটেটেড, তাকে এইভাবে করতে হবে। আপনারা যে লিখিতভাবে যে জিনিসগুলি প্রস্তাবনা দেবেন সেটা পড়তেও পারবে না ঠিক করে। কি ক্যানট রিড, কাউকে পড়ে শোনাতে হবে ওকে। আপনি মজুমদারকে দিয়েছেন ইলেকশন, আপনি জানেন মজুমদারের রেপুটেশনটা কি? সেটা আমি হয়তো এখন বললাম না, কিন্তু সে যেসব কথা বলছে যে রাজনীতি কনসেনসাস করে ইলেকশন কমিশন হবে, এই দেশে কোনো কনসেনসাস কি হবে? নামের উপরে কনসেনসাস করতে পারবেন আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে? কি হচ্ছে? সরকারিভাবে চলতে পারে না, কোনোভাবে চলতে পারে না। এই সরকার ইজ নট ফাংশনিং। আমলারা ঘুষাঘুষি করে, আমলারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মিনিস্ট্রি থেকে যে স্ট্রং রুম আছে সেখান থেকে ফাইলস নিয়ে গেছে। আজকে সেকশন অফিসার 2 দিন পর কি ওই ডেপুটি সেক্রেটারি, তারপর জয়েন্ট সেক্রেটারি নিজের এই প্রমোশন দিয়ে চলছে। পারবেন না যেভাবে দেশ চলছে। আপনি এই সংবিধানের উপরে আপনি শপথ নিয়েছেন সংবিধান ডিফেন্ড করবেন। আপনার সাথের খ কি হবে, সাথের খ কি হবে, এগুলি কি হবে? আপনাকে শপথ দেওয়া উচিত ছিল একটি রেভলিউশনের উপরে, বিপ্লবের উপরে। কিভাবে নিতেন? আপনাকে একটি প্রোক্লেমেশন বানানো উচিত ছিল, এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল, এবং ওই রেভলিউশনারি প্রোক্লেমেশনে আপনি সংবিধানে ওত দিতেন, ওইখানে ওত আপনার দেওয়া হতো। সেভাবে আপনাকে নেওয়া উচিত ছিল। তারপরেও আমাদের উচিত হবে এই সরকারকে, দেখেন আমাদেরকে চিফ অ্যাডভাইজারকে সমর্থন করতে হবে, বিকজ অফ হিজ ব্র্যান্ড। যদি আমরা সেটা না করি, ওনার নাম যদি অ্যানাউন্স না করতো 6 তারিখে, তাহলে কিন্তু এই দেশে প্যারাট্রুপার্স নামতো এখানে। ফেরি ব্রিজ ক্রস করে ইন্ডিয়ান ট্রুপসরা মিরসরাইতে ঢুকে যেত। আপনি 10 কিলোমিটার ওদেরকে দিয়েছেন, 6টা জায়গা দিয়ে দেবেন, 6 জায়গায় তারা বসে কাজ শুরু করবে। 1 তারিখে কেন শুরু করবে? 2-3 মাসে বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু ঘটল। আর আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতির মৃত্যু দ্বিতীয়বার ঘটল। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আওয়ামী লীগের মৃত্যু নিয়ে কিছু কথা বলে নিই। প্রথম কথাটি হলো যে এই রাজনৈতিক দলটি যখন প্রতিষ্ঠিত হলো, তাদের কতগুলো মৌলিক পরিচয় ছিল। প্রথম পরিচয় হলো এই দলটি সাম্রাজ্যবাদী বিরোধী। পাকিস্তানের যে ফিউডাল সোসাইটি রয়েছে, অর্থাৎ সেখানে পরিবারতন্ত্র রয়েছে, তারপর জমিদারতন্ত্র রয়েছে, এবং দরিদ্র মানুষকে নিষ্পেষণ করার যে একটা মন এবং মানসিকতা রয়েছে, তার থেকে বের হয়ে এসে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে একটা প্ল্যাটফর্ম দরকার ছিল, সেই প্ল্যাটফর্মটি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ পরিচয়ে এই প্রথম আত্মপ্রকাশ করে। এর ফলে কি হলো, যখন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং টাঙ্গাইলের শামসুল হক সাহেব সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ ছিলেন, বঙ্গবন্ধু পরে এখানে প্রথম থেকেই ছিলেন, কিন্তু একেবারে শীর্ষ পর্যায়ে তিনি প্রথম দিকে ছিলেন না।
এটা রাতারাতি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দেয়। আর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাংলাদেশের রাজনীতিতে এবং আসামের রাজনীতিতে বিশেষ করে গরিব কৃষকদের পক্ষে তার যে বলিষ্ঠ ভূমিকা, এই কারণে তিনি এমনি বাংলাদেশে খুবই নন্দিত ছিলেন সাধারণ মানুষের মধ্যে। তার সাধারণ সফেদ চেহারা, সবসময় তিনি লুঙ্গি পরতেন, পাঞ্জাবি পরতেন এবং মানুষের ভাষায় কথা বলতেন। তিনি কোনো প্রমিত বাংলা বা নিজেকে পণ্ডিত হিসেবে উপস্থাপন করার জন্য কথায় কথায় আরবি বলা, অন্যান্য মাওলানাদের মতো সেই সুর করে অনেক কিছু বলা, এই জিনিসগুলো তার মধ্যে ছিল না। তিনি জমিদারের কন্যাকে বিয়ে করেছিলেন, আলেমা ভাসানী। কিন্তু প্রজাতির পক্ষে তিনি শ্বশুরের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন উত্তরবঙ্গে। তার অনেক জায়গা জমি ছিল, হাজার হাজার বিঘা জায়গা জমি তিনি এই বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলোতে তিনি দান করে গেছেন সারা জীবন। আজ মাওলানা ভাসানীর নামে যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেই সন্তোষে গেলে আপনারা দেখতে পাবেন যে এই ছিল তার পুরো পিউপিল, অর্থাৎ জনগণের জন্য তার রাজনীতি। তো এই রাজনীতিটি প্রথম ধাক্কা খায় 1954-এ। প্রথম ধাক্কা খায় 1954-এ, যে এখানে এসে যায় তারা অভিজাততন্ত্রের সঙ্গে মিশে যায় এবং ক্ষমতা লাভ করার জন্য মুসলিম লীগের সাথে সরাসরি ফাইট করতে গিয়ে এখানে হোসেন শহীদ সরওয়ার্দীকে আনতে হয়, নিজাম ইসলামী পার্টিকে আনতে হয়, তারপর শেরবাংলা লেখে ফজলুল হক সাহেবকে আনতে হয়। তো এই সমাজগুলো মানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে রাজনৈতিক দর্শন তার থেকে আলাদা ছিল, কিন্তু দলের মধ্যে তখন শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সরওয়ার্দী এতটা শক্তিশালী হয়ে পড়েছেন যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আসলে ওই মুহূর্তে করার কিছু ছিল না। এটা হলো প্রথম রাজনৈতিক ধাক্কা। কিন্তু নৈতিক যে ধাক্কাটি সেটি প্রথম আসে যখন আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। তো মুসলিম শব্দটি বাদ দেওয়ার ফলে কি হলো, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের মধ্যে যেভাবে নন্দিত ছিলেন, তো এটিকে বাদ দেওয়ার ফলে তার উপর একে তো তিনি চীনপন্থী ছিলেন, কমিউনিজম এর একজন যাকে বলা হয় মতাদর্শী লোক হিসেবে তার একটা বদনাম ছিল। আর দ্বিতীয়ত যখন তিনি এখানে মুসলিম শব্দটি বাদ দিলেন, অমনি এই সংগঠনটিকে ভারতের দালাল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করলো তার প্রতিপক্ষরা। এবং এই যে দলের মধ্যে তার যে অবস্থান, এই অবস্থানে তরুণ তুর্কিরা তারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে ছেড়ে হোসেন শহীদ সরওয়ার্দীর পক্ষে চলে গেলেন এবং তিনি মূলত শুধু ভারত নয়, শুধু পাকিস্তান নয়, সমগ্র ভারতবর্ষের যে এলিট যে কটি পরিবার আছে সেই এলিট পরিবারের প্রতিনিধিত্ব করেন। ফলে আওয়ামী লীগের যে শ্রেণী চরিত্র সেটা আর রইল না। আর যখনই এটি ভাসানীর নেতৃত্বের যে হাত এটি বদল হয়ে সরওয়ার্দীর হাতে চলে গেল, মুহূর্তের মধ্যে এটি একটি সাম্রাজ্যবাদী শক্তির এজেন্ট এবং দোসর হয়ে গেল। এবং সেই এজেন্ট এবং দোসর হওয়ার কারণে কি হলো, পাকিস্তানের যারা ফিউডাল সোসাইটি তাদের বারবার চক্রান্ত থাকার সত্ত্বেও সেই আতাউর রহমান সাহেবের নেতৃত্বে আবার আওয়ামী লীগ এই বাংলাদেশে সরকার গঠন করলো 1954-এর পর। আর কেন্দ্রে হোসেন শহীদ সরওয়ার্দী সাহেবের নেতৃত্বে সেখানেও সরকার গঠন করলো আওয়ামী লীগ। বুঝতে পারছেন, এটা আমেরিকার একটা কুটচালের ফলে। কিন্তু সেটির এগেনস্টে যখন সামরিক বিপ্লব হলো ফিল্ড মার্শাল আইয়ুব খানের নেতৃত্বে, তখন আওয়ামী লীগের অবস্থা একেবারে তছনছ এবং হোসেন শহীদ সরওয়ার্দী থেকে শুরু করে পুরো নেতৃত্ব ব্যাকফুটে চলে গেল। এবং নেতৃত্বের একদম প্রথম পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব চলে এলেন এবং আওয়ামী লীগের সেই বিপর্যয়টা শুধুমাত্র কাগজে কলমে নেতা, বড় বড় নেতা রইলেন, কিন্তু বিপর্যয়টা শুরু হয়ে গেল আওয়ামী লীগের অফিসে বাতি জ্বালানোর মতো কেউ ছিল না, কিন্তু দল ছিল। ছাত্রলীগ তখন খুবই শক্তিশালী ছিল এবং দেশের যে গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের অংশগ্রহণ ছিল। এভাবে 69 হলো, এভাবে 70 এলো, এভাবে 71 এলো, তারপর আমরা একটা স্বাধীন বাংলাদেশে পেলাম। তো বঙ্গবন্ধুর মাঠে ময়দানের বক্তৃতা এবং তাকে নিয়ে যদি আলাপ আলোচনা করতে হয় তাহলে আরো অনেক বিস্তর পরিসর দরকার। মূল ব্যাপারটা হলো যে তিনি জীবনের বেশিরভাগ সময় জেলখানাতে কাটিয়েছেন। তার অসমাপ্ত আত্মজীবনীতে তিনি যেভাবে খোলামেলা সব কথাগুলো বলেছেন, এর চেয়ে সুন্দর আর বক্তব্য থাকতে পারে না। তো তার সেই বক্তব্য যদি আপনি বিশ্লেষণ করেন, খুব মোটা থেকে বুঝতে পারবেন যে জীবনের একটা বিরাট সময় তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং হতাশার মধ্যে ডুবেছিলেন এবং রাজনীতি ছাড়ার জন্য তিনি বহুবার প্রতিজ্ঞা করেছিলেন। এগুলো এক। 2 নম্বর হলো যে তার এই যে সুদীর্ঘকাল 1954 থেকে একেবারে 69 পর্যন্ত এই সুদীর্ঘকালের মধ্যে প্রায় 16 বছর তিনি জেলখানাতে থাকার কারণে সমাজ, সংসার, পরিবার, পরিজন সম্পর্কে তার যে বাস্তব অভিজ্ঞতা এটি ছিল না। তিনি জেলে বসে বুঝতে পারেননি। আবার সেখান থেকে যখন তাকে পাকিস্তানে নেওয়া হলো, 9 মাস তিনি যখন সেখানে ছিলেন, এর মধ্যে স্বাধীনতা হলো, যুদ্ধ হলো, তারপরে 30 লক্ষ মানুষ শহীদ হলো, এই কোনো কিছুই মানে তিনি আন্দাজও করতে পারেননি, বুঝতে পারেননি। আবেগপ্রবণ মানুষ ছিলেন, ঢাকা এয়ারপোর্টে এসে কেঁদে দিলেন, আমরা দেখলাম সেটি। কিন্তু যখন তিনি ক্ষমতার চেয়ারে বসলেন তখন তার যে হৃদয়ঙ্গম করার কথা ছিল যে সকল বিষয়াদি, তিনি তার থেকে অনেক অনেক দূরে ছিলেন। ফলে কি হলো, তিনি একের পর এক ভুল করতে থাকলেন এবং ভুল করার ফলে 75-এর 15 আগস্টে বলতে গেলে নিজের মৃত্যু নিজে ডেকে নিয়ে আসলেন। এবং তিনি সেটি বুঝতে পেরেছিলেন, কয়েকবার বুঝতে পেরেছিলেন। এবং এমআর আক্তার মুকুল তার খুব প্রিয় একজন সাংবাদিক ছিলেন, প্রেফাকের তখন চিফ রিপোর্টার ছিলেন।
তার একটা বই আছে মুজিবের রক্তলাল। সেই বইটির মধ্যে দেখবেন যে ইমাম আখতার মোগল এই বিষয়গুলো খুব খোলামেলাভাবে আলোচনা করেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন যে হি ইজ গোয়িং টু বি কিল্ড, এবং তাকে অসংখ্যবার দেশ বিদেশ থেকে বহুবার স্পষ্ট বলা হয়েছে সন তারিখ সহ, তারিখটি না বললেও অন্ততপক্ষে আপনি এই সময়টিতে হত্যাকাণ্ডের শিকার হবেন এভাবে বলা হয়েছে। কিন্তু কখনোই তিনি সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্য তার যে চেষ্টা দরকার ছিল তিনি সেই চেষ্টাটি করেননি, না করে বরং তিনি বাকশালের মাধ্যমে আরও পরিবেশ পরিস্থিতি জটিল করে তুলেছেন। যাই হোক, এইবার তিনি সেই নিজের হাতে নিজে খুন হলেন ৭৫-এর 15 আগস্ট, আর বাকি যারা খুন করলো গুলি চালালো এটি কনসিকুয়েন্স, কিন্তু প্রেক্ষাপটটা আওয়ামী লীগের রচনা করেছিল, এবং ওই সময়টিতে আওয়ামী লীগেরও বঙ্গবন্ধুর সঙ্গে সঙ্গে কিন্তু মৃত্যু হয়েছিল। আওয়ামী লীগ নামক যে দলটি এটি ব্যান্ড হয়ে গিয়েছিল এবং সেখানে বাকশাল নামক দলের প্রতিষ্ঠা হয়েছিল। এরপর 1981 সনে যখন শেখ হাসিনা এলেন তিনি আওয়ামী লীগকে রিভাইভ করলেন, পুনর্জন্ম দিলেন, প্রতিষ্ঠিত করলেন, আর তার বাবার যে হারানো যে গৌরব সেটিকে ফিরিয়ে আনার জন্য তিনি অতি মাত্রায় বঙ্গবন্ধুকে সব জায়গাতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন এবং যখন ক্ষমতায় বাইরে ছিলেন তখনও তার পিতার প্রতি তার যে আবেগ, তার যে শ্রদ্ধা কিংবা তার যে ভাবাবেগ এটি সীমা অতিক্রম করেছিল। ফলে এই বঙ্গবন্ধুকে সেই রাস্তাঘাটে, পোস্টারে, তারপরে মূর্তিতে, বই পুস্তকে, মসজিদের ইমামের খুতবাতে, সব জায়গাতে তিনি এত বেশি এই বিষয়টি নিয়ে তিনি বাড়াবাড়ি করেছেন যে ওটির ওজন ইতিহাস গ্রহণ করতে পারেনি। ওটির তাপ এবং চাপ পুরো জাতিকে বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিল। ফলে কি হলো, এইবার যখন গণ অভ্যুত্থান হলো এবং শেখ হাসিনা সরকারের পতন হলো তখন দ্বিতীয়বার বঙ্গবন্ধুর মৃত্যু ঘটল, এবং বঙ্গবন্ধুর সেই মৃত্যু আগের মৃত্যুর চাইতে বলতে গেলে অবমাননাকর এবং খুবই বেদনাদায়ক। আগে বুলেটের মাধ্যমে তার আত্মা মুক্তি ঘটেছিল, অর্থাৎ দেহ পড়েছিল, আত্মা চলে গিয়েছিল আল্লাহর হুকুমে। কিন্তু এবার যেটি হলো সেটি হলো তার সেই যে রূপক দেহ, এটিকে পোস্টারে, গানে, কবিতায়, মুরালে, ভাস্কর্যে, মূর্তিতে সারা বাংলাদেশে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছিল, সেই জায়গাগুলোতে এই যাকে বলা হয় তার পতনের পর যে অবমাননাকর ঘটনা ঘটেছে, বঙ্গবন্ধুর মূর্তির মস্তিষ্ক মানে মাথার যে খুলি এটাকে ফেলে দিয়ে সেখানে মলমূত্র আবর্জনা সেখানে ঢেলে দেওয়া হয়েছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং যেভাবে তাকে টেনে হিসছে তার গলায় রশি দিয়ে মূলত তার মূর্তিকে যেভাবে অপমান করা হয়েছে, মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সেই শেখ হাসিনা বিরোধীদের যে ক্ষোভ এটি চলে গিয়েছে। ফলে বঙ্গবন্ধুর প্রথম যে মৃত্যু তার চেয়ে তার যে দ্বিতীয় মৃত্যু এটি তার কন্যার মাধ্যমে ঘটেছে, প্রথমটি তার নিজের মাধ্যমে এবং দ্বিতীয়টি তার কন্যার মাধ্যমে ঘটেছে। তো এটি আরও বেশি বেদনাদায়ক, আরও বেশি নির্মম, এবং এই জায়গা থেকে বের হয়ে বঙ্গবন্ধুকে আবার বঙ্গবন্ধুর জায়গাতে প্রতিষ্ঠিত আদৌ করা সম্ভব হবে কিনা এটা নিয়ে ভিন্নতর একটি আলোচনা করা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের উচ্চারণ করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করাটা কার্যত অসম্ভব। অনেক যে তার যে ভক্ত নাই, রোকেয়া প্লাসি গিয়েছেন, কাদের সিদ্দিকি গিয়েছেন, কিন্তু তারা সবাই শারীরিকভাবে মানসিকভাবে অপদস্থ হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। তো কাজেই এই জিনিসটা তো হওয়ার কথা ছিল না, কখনই হওয়ার কথা ছিল না। এটি মূলত যে কোনো একটা বিষয় নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে তখন সেই বাড়াবাড়ি করা জিনিসটা আসলে টিকে থাকে না। এবং এই ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কিন্তু বিখ্যাত হাদিস আছে। এবং আওয়ামী লীগের একজন নেতা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং স্পিকার ছিলেন। তো আব্দুর রশিদ তর্কবাগীশ খুব ভালো একজন লেখক এবং অনেক উচ্চ মার্গের একজন আলেম। তার একটা বই লেখা আছে সমকালীন জীবনবোধ। তো সেই জীবনবোধে তিনি আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিনি বর্ণনা করেছেন। তো সেই হাদিসের মর্মার্থ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম ফরমাচ্ছিলেন। তো এমন সময় আপনি তো জানেন যে আরবে কতগুলো ট্রেডিশনাল গান রয়েছে, নৃত্য রয়েছে, এবং এগুলো এখনও জনপ্রিয়। আপনি আরবীয় বেলি ড্যান্স, আরবীয় গান খুবই জনপ্রিয়, এবং ওটা ওই সময়টাতেও ছিল, এবং এখনও আছে। এরকম নর্তকীর একটা গ্রুপ মদিনাতে হয়তো ঘুরছিল, এবং তারা জাস্ট আমাদের আবহান বাংলা দেখবেন ছোটকালে গান গাওয়ার জন্য বিভিন্ন গ্রুপ ঘুরে বেড়ায়, এরকম তারা হয়তো ওখানে ঘুরে বেড়াচ্ছিল গান গাওয়ার জন্য। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ঘরের মধ্যে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তারা গান গাচ্ছিল এবং আল্লাহ রাসূল সেই জিনিসটা দেখছিল। তো এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ঢুকলেন এবং ঢুকে তিনি মানে রাগে একেবারে অগ্নিশর্মা হয়ে গেলেন। তার ধারণা হলো যে তার অবুঝ মেয়ে, বালিকা মেয়ে এই আল্লাহ রাসূলকে বিব্রত করছে, কারণ ইসলামে তো গান বাজনা নিষিদ্ধ, এইভাবেই তো বলা হয়ে থাকে। তো তিনি তাদেরকে একেবারে রেগে মেখে ঘর থেকে বের করে দিলেন, কন্যাকে গালাগালি করলেন। যখন আবু বকরের রাগ থামলো তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো আবু বকর কোনো জিনিস নিয়ে বাড়াবাড়ি করো না। এই পৃথিবীতে যে বিষয়টা নিয়ে যারাই বাড়াবাড়ি করেছে তাদের সেই অস্তিত্বটি
থাকেনি। ধর্ম নিয়েও যদি বাড়াবাড়ি করে তাহলে এই ধর্মের অস্তিত্ব থাকবে না। তো এইরকমভাবে ধরেন বঙ্গবন্ধুকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে, বাঙালি জাতীয়তাবাদকে নিয়ে, শেখ পরিবারকে নিয়ে শেখ হাসিনার যে বাড়াবাড়ি, আওয়ামী লীগের নেতাদের যে বাড়াবাড়ি, সেই বাড়াবাড়ির ফলেই এই দ্বিতীয়বার আওয়ামী লীগকে মরতে হলো আর দ্বিতীয়বার বঙ্গবন্ধুকে মরতে হলো। এখন সেখান থেকে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কিভাবে জাগরিত হন বাঙালির মন এবং মননে, সেটাই এখন দেখা। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।